আমার মেয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের ইজ্জত পিতা যেতে দেবে না। আমি তার রক্ত পিতা যেতে দেবে না। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদে নেই? আপনি কি মায়ের কাছে, বাবের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? ভুক্তভোগীর বাবা মা পরিবারও পর্যন্ত বিচার চাচ্ছে না, এখন আর তারা বোধ করে না যে এই রাষ্ট্রের কাছে তাদের আসলে আর চাইবার কিছু আছে। তাই আল্লাহর রাস্তায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায় না, 90 দিন পর্যন্ত সম্ভবত অনুপস্থিত না থাকলে সদস্যপদ বাতিল হয় না, আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায় না, যায় শুধুমাত্র মন্ত্রণালয়ে একটু অফিস করেন। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না বলতে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিকভাবে করতে চাই। তার অর্থ এই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশে মানুষটা করতে দেবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিস্ফোরক বক্তব্য আর কেউ নন, স্বয়ং জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের। নিষিদ্ধ বা কোণঠাসা থাকা আওয়ামী লীগ নাকি দেশের রাজনীতিতে ইতিমধ্যেই ফিরে এসছে, কিন্তু কিভাবে? যেখানে দলটির শীর্ষ নেতারা পলাতক কিংবা কারাগারে, সেখানে মাহফুজ আলম কেন বলছেন আওয়ামী লীগ ব্যাক করেছে? এর পেছনে তিনি তুলে ধরেছেন 20টি অত্যন্ত সংবেদনশীল প্রেক্ষাপট। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস সরকারের আমলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা নিয়ে 18 মাসের উপরে তদন্ত কমিশন গঠনের যে আবেদন জানিয়ে রিট করা হয়েছিল, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না বলে মনে হয় আমাদের। সেরকম সম্ভাবনার কথা জানিয়েছিলাম, কারণ আগের দিনই আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের যে দেশটাকে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়ে রিট করা হয়েছিল, সেই রিটও খারিজ করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুক। তো এখন যদি কেবল আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। সারা বাংলাদেশ আবার শেখ হাসিনার জ্বরে কাঁপছে, মানে এটা ইতিবাচক না, শেখ হাসিনার ভয়ে কাঁপছে। সাম্প্রতিক সময় তিনি একটি ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে এবং অনেকটা হুমকির স্বরে ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। সারা বাংলাদেশ আবার শেখ হাসিনার জ্বরে কাঁপছে, মানে এটা ইতিবাচক না, শেখ হাসিনার ভয়ে কাঁপছে। সাম্প্রতিক সময় তিনি একটি ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে এবং অনেকটা হুমকির স্বরে ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। এবং তিনি সরকারকে দুটো কথা বলেছেন। প্রথম হলো যে আমাকে যে বিমানে করে বা প্লেনে করে এই দিল্লিতে পাঠানো হয়েছে, সেই বিমান পাঠান, আমি এখন চলে আসবো। নাম্বার 1, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং যারা বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন তাদের গালের উপর রীতিমতো চপেটাঘাত। যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, তাহলে সেই প্লেনটা পাঠান। এখানে সাহস, শক্তি এবং সামর্থ্য, তাহলে সেই প্লেনটা পাঠান, আমি সেই প্লেনে চলে আসবো। একেবারে বাংলা কথা। 2 নম্বর, আমি আসতেছি, জেলখানা রেডি করেন, আমাকে কোথায় রাখবেন? জেলখানা রেডি করেন, আর আমাকে যে ফাঁসি দেবেন সেই মঞ্চটাও রেডি করেন। এইরকম থ্রেট বিদেশে বসে বা জেলখানাতে বসে কোনো রাজনৈতিক নেতা দিয়েছেন আমি আসলে শুনিনি। অনেক বড় বড় নেতা এই মুহূর্তে জেলখানাতে আছেন। মায়ানমারের অং সান সু চি আছেন, ইমরান খান আছেন, মাদুরো আছেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে প্রবাসে আছেন, এমনকি শেখ হাসিনার চাইতেও বড় বড় এবং বিখ্যাত মানুষগুলো, যাদের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বিরাট, যাকে বলা হয়, গ্রিন সিগন্যাল রয়েছে। যেমন ধরুন দালাই লামা, ভারতের রাষ্ট্রীয় মেহমান রূপে দালাই লামা দীর্ঘদিন ধরে আছেন তিব্বতের ধর্মগুরু, এবং যার উপর আমেরিকার একটা প্রচণ্ড গ্রিন সিগন্যাল রয়েছে। হি ক্যান ফ্লাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট। আমেরিকা তাকে এই সুযোগটা দিয়েছে, কিন্তু চীন পছন্দ করছে না। এত ক্ষমতা নিয়েও দালাই লামা কোনোদিন শেখ হাসিনার মতো এভাবে কথা বলেননি। এর বাইরে বহু মানুষ এক্সাইলে ছিলেন বা এখনও আছে। যেমন রেজা শাহ পাহলভির সন্তান এখন আমেরিকাতে আছেন, তারপর রাশিয়াতে আছেন বাশার আল আসাদ। পলিটিক্যাল লিগেসি, রাষ্ট্র ক্ষমতা এবং পিছনে যদি পিছনে যাকে বলা হয় ব্যাকবোন যদি বলেন, বা পিছনে যারা তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেই দিক থেকে বাশার আল আসাদ এখন এই পৃথিবীর সবচেয়ে অন এক্সাইল, বিদেশে আছেন সবচেয়ে শক্তিশালী মানুষ। যেখানে পুতিনের মতো মানুষ তার সঙ্গে আছেন, রাশিয়ার মতো জায়গাতে তিনি নিরাপদ আছেন, এবং এখনও পর্যন্ত তার অস্ত্রধারী 50,000
সৈন্য এবং গেরিলা প্রস্তুত অবস্থায় সিরিয়াতে আছে 50,000, এবং এদের সাপ্লাই অ্যান্ড চেইন মানে এদের আর্মস এবং রসদ দেওয়ার জন্য রাশিয়া, তুরস্ক সবাই 2 পায়ে দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে। আরব বিশ্বের একটা বিরাট অংশ, বিশেষ করে ইরান, পরিপূর্ণভাবে 100% লজিস্টিক সাপোর্ট এই 50,000 অস্ত্রধারী যারা বাশার আল আসাদের সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের একটা বিরাট অংশ এখন গেরিলা হয়ে আছে। এরপরেও একটা টু শব্দ আসাদের শুনছেন এখন পর্যন্ত, এরকম একটা কথা আমি আসতেছি, আমি আসবো 6 মাসের মধ্যে। তো এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তিনি হয়তো পাগল হয়ে গেছেন, অথবা তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মাটি তাকে ডাকছে, তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য, তার প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, কাজে এখন একটু ধাক্কা দিলে হয়ে যাবে, এরকম তার একটা ধারণা হতে পারে। এবং তিনি এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে যে কজন রাজনীতিবিদকে আমি দেখেছি, ধরুন এরশাদ সাহেবকে দেখেছি, মদুত আহমেদকে দেখেছি, তারপর মিজানুর রহমান চৌধুরী সাহেবকে দেখেছি, বেগম জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, মানে অন্ততপক্ষে আমি ইনক্লুডিং মতিয়া চৌধুরী সহ 150 থেকে 200 যাদের প্রথম পরিচয় ছিল তারা লেখাপড়া করতেন, প্রচুর বই পড়তেন এবং লিখতেন। তো সেই দিক থেকে শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি এই যাদের নাম বললাম তার সমসাময়িক সবার চাইতে বেশি পড়াশোনা করেছেন। মানে তার এডুকেশন কোয়ালিফিকেশন, ভালো ছাত্রত্ব, এগুলো ডাজ নট ম্যাটার, কিন্তু একটা বিষয় জানার জন্য, বোঝার জন্য যে মেহনত করা দরকার, পড়াশোনা করা দরকার, সেটা এই যে তার সমসাময়িক কোন নেতা বলতে পারবে না। শেখ হাসিনার সাথে বেশি লেখাপড়া করেছেন, মানে বই পড়েছেন। এবং অবাক করার ব্যাপার হলে এগুলো আবার পড়ে তিনি ডায়েরি মেনটেন করতেন এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন অনেকের সঙ্গে। এর মধ্যে গল্প আছে, উপন্যাস আছে, সিনেমা আছে, রাজনীতির বই আছে, সংবিধান আছে, পার্লামেন্টারি প্রসিডিংস আছে, এরকম নানা জিনিস তিনি পড়তেন, ইতিহাসের ছাত্র হিসেবে পড়তেন। এই কারণে যারা লেখাপড়া করে, বুদ্ধিমান, তিনি তাদেরকে চিনেন এবং চিনতে পারেন। এটা সে কেবলমাত্র বাংলায় না, কলকাতায় যারা এরকম আছে, দিল্লিতে যারা আছে, এদের একটা বিরাট চ্যানেল শেখ হাসিনার মধ্যে একটা সে নিউক্লিয়াসের মধ্যে গড়ে তুলেছে। তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ধরেন ক্লাসমেট কবি এই যে নির্মলেন্দু গুণ, বেবি মওদুদ, সাংবাদিক বেবি মওদুদ তার ঘনিষ্ঠ বন্ধু, এরকম অসংখ্য, মানে পেশায় প্রফেশনে আছেন অসংখ্য মানুষ তার ক্লাসমেট বন্ধু। এমনকি এই যে প্রথম আলো মতিউর রহমান, মাহফুজ জানাম, এরাও কিন্তু তার ব্যক্তিগত বন্ধু। সম্পর্ক হয়তো ভালো না, কিন্তু তারা সমপর্যায়ের এবং একটা সময় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা তার যে এক্সাইল, ভারতে যে অবস্থান, এটাকে নিজেকে তিনি তুলনা করছেন শের শাহের মতো। শের শাহের একটা দীর্ঘ সময় তাকে পালিয়ে থাকতে হয়েছে, নিজের মানে সৎ মায়ের অত্যাচারে তাকে তার বাবার কাছ থেকে পালিয়ে থাকতে হয়েছে। আবার তিনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে তাকে পালাতে হয়েছে। আবার তিনি যখন যুদ্ধ করেছেন, মানে তার জীবনে 90% সময় তিনি পালিয়ে থেকেছেন। আর মাত্র সেই 90% সময়ের মধ্যে 10% সময় তিনি যে শাসন ক্ষমতায় ছিলেন, এই শাসন ক্ষমতার অলমোস্ট 20 ইয়ার্স ছিল তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নর, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক, আর মাত্র 4.5 বছর বা 4 বছরের মতো সময় বা 5 বছর তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। তাহলে চিন্তা করুন, দিল্লির সিংহাসনে তার যে অ্যাচিভমেন্ট, এটা তার জীবনের মাত্র মানে 2 or 3%। সেই 2 or 3% তিনি যে সফলতা অর্জন করেছেন, এই পৃথিবীতে ওই জায়গা কেউ স্পর্শ করতে পারবে না। ইটস টোটালি ডিফারেন্ট। তার সাথে অনেক বড় শাসক আছেন, ব্যতিক্রম, কিন্তু শেরশাহ যা করে গেছেন সেটা আর কেউ করতে পারেন নাই। আমি নিশ্চিত শেখ হাসিনা বসে বসে এই শেরশাহের গেরিলা যুদ্ধ এবং এই শেরশাহ কীভাবে আফজাল খাঁ, হুমায়ুন এদের জীবন তছনছ করে দিয়েছিল, কী কৌশলে, সেই কৌশলটা তিনি আগেও পড়েছেন এবং এখন আবার বারবার তিনি সেটা পড়ছেন। এবং সেটা পড়ে তিনি বাংলাদেশে ফিরে আসার, 6 মাসের মধ্যে ফিরে আসার যে হুমকি দিচ্ছেন, এই হুমকিতে বাংলাদেশের যথেষ্ট আতঙ্কের তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। এখন বক্তব্য হলো যে আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছি বা সে পালিয়ে গেছে, তাকে এত ভয় পাবো কেন? তার তো ফিরে আসার কী সম্ভাবনা আছে? মানে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের সব লোক পালিয়ে আছে, তারা পরাজিত হয়েছে, অবদমিত হয়েছে, এখন ভয় পাবো কেন? এই ব্যাপারে ছোট দুটো কাহিনী বলে আপনাদেরকে জাস্ট আজকের ভিডিওটা শেষ করবো। ভয় এমন একটা ব্যাপার যে আপনি একবার যদি কাউকে ভয় পান, সে লোকটা মরে গেল, তার লাশ দেখলে আপনার ভয় লাগবে, এবং তার কবরের কাছে যেতেও, আপনি যদি কাউকে খুব বেশি ভয় পেতেন, তার কবরের কাছে যেতেও আপনার হাত পা থরথর করে কাঁপবে। পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন তৈমুর লং। তিনি মরে গেছেন, মরে যাওয়ার পর তিনি লিখে গেছেন তার কবরের গায়ে, আমার এই কবরের ধারে কাছে কেউ আসবে না, এই কবর খোলার কেউ চেষ্টা করবে না। যদি পৃথিবীর কোনো দাম্ভিক কেউ চেষ্টা করে, পৃথিবীতে ভূমিকম্প হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। আরে ভালো কথা, 1000 বছর ধরে বা 100 বছর ধরে বা শত শত বছর ধরে তার কবরের ধারে কাছে কেউ কবর খোলার জন্য চেষ্টা করে। কিন্তু কমিউনিস্ট জমানাতে, সম্ভবত স্ট্যালিনের আমলে, যে সোভিয়েত আর্কিওলজি যারা ধর্ম কোনো বিশ্বাস করতেন না, তারা স্ট্যালিনের নির্দেশ, এখানে স্ট্যালিন হতে পারে বা ক্রুশেভ হতে পারে, দুজনের একজন, তারা করলো কি, এই কবর খোলার চেষ্টা করলো। তো কবর যখন তারা খোলার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে পুরো সোভিয়েত ইউনিয়নে মারাত্মক ভূমিকম্প তৈরি হলো। এটা অলৌকিক হতে পারে, এটা কাকতালি হতে পারে, কিন্তু পুরো প্রশাসন তছনছ হয়ে গেল এবং কবর খোলা বন্ধ। এখন পর্যন্ত তৈমুর লংয়ের কবরের কাছে কেউ যায়নি। বোঝার চেষ্টা করুন যে এটা হলো মানুষের ভয়। আচ্ছা, এখনও দেখেন, মানে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মানে তাকে বলা গরম পীর, তিনি রাগ হয়ে অভিশাপ দিয়ে অনেক মানুষের জীবন শেষ করে দিয়েছেন। তো এটা মানুষ বিশ্বাস করে, ফলে যত ঢিলা ঢালাভাবে শাহজালালের মাজারে যায়, কেউ শাহপরানের মাজারে ওইভাবে ঢিলা ঢালা যায় না।
অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পাহাড়ের উপরে যায় এবং ওইভাবে এখনও তার মাজাকে মানুষ ভয় পায়। এই বাংলাদেশের দুটো ঘটনা। এরপরে যদি আপনি ধরেন সাপ, আপনি সাপকে খুব ভয় পান, একটা সাপ মরে গেছে আপনি জানেন কনফার্ম, আপনি তার লেজটা ধরতে পারবেন? একবার একটু চিন্তা করেন তো। অথবা ধরেন সাপের লেজের কথা বাদ দেন, সাপ যে খোলস যেটা ছেড়ে যায়, ওরকম একটা খোলস আপনাকে যদি বলা হয় আপনার গলায় পেঁচিয়ে আপনি একটু হাঁটবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সেন্সলেস হয়ে যাবে। আপনার বাবা দাদা অনেকে ধরেন যৌবনে খুব শাসন করতে, আপনার ভয় থরথর করে কাঁপবে। এই বুড়া বিছানায় শুয়ে গেছে, বিছানায় পায়খানা পেশাব করছে, কিন্তু তার ব্রেন ঠিক আছে, মানে সে অসহায় হয়ে যায়, ব্রেন ঠিক আছে, কিন্তু সে প্যারালাইজ হয়ে গেছে। আপনি বয়স হওয়ার পরও তার ধারে কাছে যেতে পারবেন না, ধমক দিলে আপনার তখন হাত পা থরথর করে কাঁপবে। হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটকে এরকম কিছু খেপাটে যে বৃদ্ধ, আজ রবিবার নাটকে আপনি দেখবেন আবুল হায়াত এবং অন্যান্য যারা আছে তাদের যে বাবা হিসেবে অভিনয় করেন আবুল খায়ের, একটা জাস্ট অ্যাডজাক্ট ওই দৃশ্য এই সমাজে ঘটে। তো সেই কারণে 17 বছরে শেখ হাসিনা যে লিগেসি তৈরি করেছে ক্ষমতায় থেকে, আর এরশাদ জামানতে বিরোধী দলে থেকে যে লিগেসি তৈরি করেছে, তো এর ফলে তাকে যারা চিনেন সবাই তাকে জমের মতো ভয় পান। একজন সংসদ সদস্য হুইপ, আমার মানে ঘনিষ্ঠ বন্ধু, তো সে আমাকে বলতেছিল যে আমার শেখ হাসিনাকে দেখলে খুব ভয় লাগে। আমি বলি কেন? তুমি দেখছো তার সাদা চোখ, বিলাই চোখ, ক্যাশ চাই, ওই চোখের দিকে তাকালে আমি থরথর করে কাঁপি। আমি বলছি সেটা তো বুঝলাম, কারণটা কি? আমি যখন মানে ছাত্রলীগ করতাম, নেতা ছিল খুব বড় নেতা, নিজের হাতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে গুলাগুলি করার জন্য গুলি কিনে দিয়েছে, যা অস্ত্র কিনে ফাটাই দিয়ে ওদেরকে। 80-র দশকে এরশাদ জামাতে আগে গুলি কর ফাটা বোমা কেনার জন্য সে নিজের হাতে দিয়েছে। এরপরে যে ধরেন কর্নেল ফারুক যাদেরকে এই যে তার পিতার হত্যাকারী রূপে ধরেছে, এখন তো অনেকে বলছে যে সে নিজের হাতে জবাই করেছে, সত্য মিথ্যা জানি না, তো বোঝার চেষ্টা করুন যে ধরে তার যারা পিতার হত্যাকারী তাদেরকে নাকি তিনি নিজের হাতে জবাই করেছেন। ধরেন ডাহা মিথ্যা, কিন্তু কথাটা তো প্রচারিত হয়ে গেছে, তাহলে তার সম্পর্কে ভয় পাবেন না কেন? কিন্তু একটা জিনিস একেবারে সত্য, সেটা হলো কর্নেল ফারুক, তাকে যখন ধরা হলো ডিবি অফিসে বা সিআইডি অফিসে তার ইন্ট্রোগেশন চলছে, পেপারে আসলো যে সে ওখানে শ্যাম্পেন চেয়েছে, স্যান্ডউইচ চেয়েছে, এবং শ্যাম্পেন এবং স্যান্ডউইচ সে কিছু খাবে না। এটা প্রধানমন্ত্রী কানে গেল, শেখ হাসিনা কানে গেল, সে তেলে বেগুনে জ্বলে সে বলল যে কিসের শ্যাম্পেন, কিসের পিঠা, ওকে। এবং এখন সে লোক পাঠালো বলে যে ওর সামনে পিটাবি আর টেলিফোনে আমাকে চিৎকার হাওমা করে কান্না আমাকে শোনাবি, এবং সেটা হয়েছে। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা হঠাৎ করে বলতেছে 6 মাসে চলে আসবে, তাহলে বলেন তো যারা জানে এই ঘটনাগুলো তারা কেন ভয় পাবে না? ওই যে শুভেন্দু সেন গুপ্তের সেই কথা, বাঘে ধরলে বাঘে ছেড়ে দেয় অনেক সময়, শেখ হাসিনা ধরলে কখনো ছাড়ে না, এটা বুঝেন না? এই কারণে দেখেন এই যে সে যাই বলছে না কেন, সবকিছুতেই সংবাদ শিরোনাম হচ্ছে, সবকিছুতেই একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে, লোকজন বলছে যে কি হলো, এটা কি বুড়ো হবে না, এ কি মরবে না, খালি আমাদেরকে ভয় দেখায়। দর্শক যেটা বলেছিলাম সেটাই হলো, সকালের ভিডিওতেই বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস সরকারের আমলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা নিয়ে 18 মাসের উপরে তদন্ত কমিশন গঠনের যে আবেদন জানিয়ে রিট করা হয়েছিল, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না বলে মনে হয় আমাদের, সেরকম সম্ভাবনার কথা জানিয়েছিলাম। কারণ আগের দিনই আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের যে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়ে রিট করা হয়েছিল, সেই রিটও খারিজ করে দেওয়া হয়েছিল। সুতরাং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কিংবা তার সরকারের বিরুদ্ধে আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসবে না বলেই মনে হয়েছিল আমাদেরকে, এবং সেটাই প্রকৃত অর্থে বাস্তবতা পেল। আদালতে এই রিট কোনো ধরনের কোনো শুনানি মানে বাদ দিয়ে এটা একেবারে সম্পূর্ণ খারিজ করে দেয়া হলো। এই খারিজের পরে আমরা এটা নিয়ে কি ভাবতে পারি? অনেক কিছু ভাবনা সামনে আসবে প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে। কি বললেন আদালত, তাদের অবজারভেশন কি, তাদের বক্তব্য কি, সেটা যেমন জানবো, তেমনি প্রফেসর ইউনূসের শাসনামল নিয়ে আদালতের এই সিদ্ধান্তের পরে কি বাস্তবতা দাঁড়াতে যাচ্ছে, কিংবা মানে মানুষ কোন ভাবনা ভাববে, কোন পদক্ষেপ নেবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমরা আলোচনা করার চেষ্টা ছিলাম। প্রফেসর ইউনূসের 18 মাসের শাসনকাল নিয়ে যে তদন্ত কমিশন গঠনের আবেদন এবং রিট, সেই রিট সরাসরি খারিজ করে দেয়া হয়েছে। তার মানে খুব একটা সময় নেওয়া হয়নি। গণমাধ্যম কি বলছে একটু দেখে নিন, তাহলে আমরা আলোচনায় যেতে সুবিধা পাবো। গণমাধ্যম বলছে এই শিরোনামটা দেখে নিন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। সরাসরি যখন খারিজ হলো তখন কি বলা হচ্ছে, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতিমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই সরাসরি আদেশ খারিজের আদেশ দিয়েছেন। প্রফেসর ইউনূসের 18 মাসের তদন্ত চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। গতকালকে শুনানি হয়েছে এক দফা, কিন্তু আজকে সরাসরি সেটা খারিজ করে দেওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তার মানে রাষ্ট্রপক্ষ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসুক এটা চাইছে না। রাষ্ট্রপক্ষ যখন চাইছে না, স্বয়ং অ্যাটর্নি জেনারেল যখন এটাতে অ্যাটেন্ড করছেন, তখন বোঝাই যায় যে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে আমরা রিটটি করেছিলাম। এই 18 মাসে অর্থনীতি, স্বাস্থ্য সহ দেশের সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসেও বিষয়টিকে উপেক্ষা করতে না পারে। আমরা দেখেছিলাম যে গতকালকেও যে কথাটা বলেছিলেন আইনজীবীরা, সেখানে আমরা মানে তাদেরকে বলতে শুনেছিলাম যে প্রফেসর ইউনূসের এই সরকারটা সংবিধান বিরোধী সরকার, সংবিধানে এই সরকারের কোনো টার্ম নেই। ভবিষ্যতে এমনকি বর্তমান যে সাংবিধানিক সরকার রয়েছে, এই সরকারকে সরিয়ে দিয়েও কোনো অসাংবিধানিক সরকার পরবর্তীতে যেন ক্ষমতায় আরোহণ করতে না পারে, সেইটা
এইটাও আমাদের একটা বড় কনসার্ন। তার মানে বর্তমান সরকারকেও তারা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আদালতে সেটা উপেক্ষিত হলো। আইনজীবী মহসিন রশিদ বলেন, এ সময়ে যা কিছু ঘটেছে আমরা তার সুষ্ঠু তদন্ত চেয়েছি। পুরো বিষয়টি কিভাবে তদন্ত হবে তা সরকার ঠিক করবে। গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সময় নিয়েছিলেন সরকারের পক্ষ থেকে নির্দেশনা জানার জন্য, তবে আজ আদালত শুনানির শেষে রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নতুন করে আর দেওয়ার স্কোপই থাকেনি। আদালত মনে করেছেন যে এটা খারিজ করে দেওয়া হোক। খুবই ভালো, আদালত যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে প্রফেসর ইউনূসের কর্মকাণ্ডের উপরে কোনো ধরনের তদন্তের প্রয়োজন নেই, তাদের সরকার একটা নিষ্কলুষ সরকার, খুবই মানে ইমানদার সরকার, খুবই সুশাসন প্রতিষ্ঠিত করা একটা সরকার, এটা যখন আদালতের ভাবনা এবং আদালত সেটা নির্দিষ্ট করে দিলেন, তখন সেটা তো আমাদের মেনে নিতেই হবে। কারণ আদালতের রায় শিরোধার্য। আদালতের রায় নিয়ে আপনি উচ্চ আদালতে যেতে পারবেন, আপনার মানে দ্বিমত জানাতে পারবেন, কিন্তু আদালতের রায় নিয়ে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না। এটাই বাস্তবতা। এখন বাস্তবতা কি দাঁড়ালো? বাস্তবতা কি এটা দাঁড়ালো যে এটা এক ধরনের ইন্ডেমনিটির মতো হয়ে গেল প্রফেসর ইউনূসের শাসন ব্যবস্থার উপরে, যে ভবিষ্যতে কেউ যেন প্রফেসর ইউনূস এবং তার শাসনকাল নিয়ে 18 মাসে কি হয়েছে না হয়েছে, সেখানে হামের টিকা না কিনে হাম মহামারীতে 500 শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে, সেখানে আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি করা হয়েছে, সেখানে আইন বিরুদ্ধ অনেক কিছু হয়েছে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে বহু মানে আদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছে, বহু আইন করা হয়েছে, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার ঘটনা আমরা দেখেছি, অনেক কিছুই দেখেছি। এমনকি এটাও দেখেছি প্রফেসর ইউনূস নিজের মানে দেখেছি মানে এটা অভিযোগ করেন, মানে এখন তো আর দেখেছি বলা যাবে না, যেহেতু আদালত থেকে নির্দেশনা এসেছে যে এই ধরনের তদন্ত প্রয়োজন নেই। সুতরাং প্রফেসর ইউনূস সরকার কোনো অন্যায় করেননি আদালতের চোখে। আদালত মনে করছেন প্রফেসর ইউনূস সরকারের কোনো ধরনের কোনো অপরাধ নেই, তারা একেবারে ডিটারমাইন যে অপরাধ নেই, সুতরাং তদন্তের তো প্রশ্নই আসে না। বিন্দুমাত্র সন্দেহ থাকলে সেখানে তদন্তের প্রশ্ন আসে। আদালত আজকে প্রমাণ করে দিয়েছেন যে প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে বিন্দুমাত্র তাদের কোনো নেগেটিভ ভাবনা নেই। তার মানে আমরা জনগণ যারা 18 কোটি জনতা, তারাও এখন থেকে ভাবতে বাধ্য, তারাও আজকে থেকে প্রফেসর ইউনূসের যারা সমালোচনা করেন তাদের সমালোচনা বন্ধ করতে তারা বাধ্য, যেহেতু আদালত বলে দিয়েছেন। প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে আর সমালোচনা করা যাবে না। হয়তো যারা বলছেন যে হামের টিকা না কিনে 500 শিশু মৃত্যুর জন্য প্রফেসর ইউনূস দায়ী, যারা বলছেন তারাই এই বক্তব্যের জন্য পরবর্তীতে হয়তো আদালতের কাঠগড়ায় দাঁড়াতে তাদের হতে পারে, এরকম পরিস্থিতিও হতে পারে। যারা মনে করছেন যে আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি, তারা দেশদ্রোহিতার মামলায় ফেসে যেতে পারেন। যারা মনে করছেন প্রফেসর ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ, নিজের কর মওকুফ নিজে করেছেন, নিজের কোম্পানিগুলো লাইসেন্স নিজে দিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা 25% থেকে, সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10%-এ করেছেন, এগুলো যারা অপরাধ মনে করছেন, একটা বড় ধরনের অপরাধ মনে করছেন যারা, তারাই এখন অপরাধী হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে পড়লেন বোধহয়। এতদিন গত 1.5 বছর সহ এতদিন পর্যন্ত যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন, তারা প্রত্যেককে কি এখন অপরাধী হয়ে কাঠগড়ায় দাঁড়াবেন? কারণ আদালত থেকে বলে দেওয়া হয়েছে প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে তদন্তের প্রশ্নই আসে না, রিট খারিজ করে দেওয়া হয়েছে। যে শাসনকাল নিয়ে তদন্তের প্রশ্নই আসে না, সেই শাসনকাল নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন করা যায় না। প্রফেসর ইউনূস যেমন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা ইন্ডেমনিটি দিয়েছিলেন, 31শে আগস্ট পর্যন্ত ওই মানে ছাত্র জনতা এবং মানে বিভিন্ন ব্যানারে তারা যে কাজগুলো করেছে, 31শে আগস্ট পর্যন্ত 5 তারিখে বিজয়ের পরেও পরবর্তী 26 দিন ব্যাপী তারা বাংলাদেশে যে নৈরাজ্য তৈরি করেছে, সেই নৈরাজ্যের ইন্ডেমনিটি তিনি দিয়ে গেছেন। তেমনি কি প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়েও একটা ইন্ডেমনিটি দেওয়ার কথা এখন আমরা বলতে পারি? কিংবা বর্তমান সরকার কি সেই পথেই হাঁটবে? মানে আদালতের এই রায়টা কি সেই পথেরই একটা ইঙ্গিত আসলো যে সরকার এরপরের স্টেপে এরকম বলবে যে প্রফেসর ইউনূসের 1.5 বছরের শাসনকাল নিয়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন কোনো প্রশ্ন তুলিতে পারিবেন না। যদি প্রশ্ন তোলেন, যদি সমালোচনা করেন, যদি প্রফেসর ইউনূসের দোষ ধরার চেষ্টা করেন, তাহলে তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধী হিসেবে গণ্য হইবেন। এরকম কি কোনো কিছু আমরা অচিরেই দেখব? দর্শক, প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।